সম্প্রতি মুক্তি পেয়েছে ৭ পর্বের ওয়েব সিরিজ ব্ল্যাক ওয়ারেন্ট। এরই মধ্যে তুমুল আলোচনায় এসেছে ওয়েব সিরিজটি। ইউটিউবার থেকে শুরু করে ক্রিটিক পর্যন্ত সবাই এই সিরিজ নিয়ে আলোচনা করছে। এই সিরিজটি ভারতের অন্যতম পুরনো, সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর জেলখানা তিহাড় জেলের ওপর নির্মিত হয়েছে। তিহাড় জেলের জেলার সুনীল গুপ্ত জেলখানার জেলার হিসেবে দীর্ঘ সময় কর্মরত থাকাকালীন সময়ের তার নানা অভিজ্ঞতার কথা লিখেছেন তার বই ব্ল্যাক ওয়ারেন্টে। সেই গল্প অবলম্বনেই নির্মিত হয়েছে এই সিরিজটি। আজকে আমরা জানব এই ব্ল্যাক ওয়ারেন্ট সিরিজে আসলে কি রয়েছে। প্রথম পর্ব, যার নাম দ্য স্নেকের শুরুতেই আমরা দেখতে পাই একজন গোবেচারা চেহারার মানুষ ইন্টারভিউ বোর্ডে বসে আছে। ভারতের অন্যতম ভয়ানক জেলখানা তিহাড় জেল, যার নাম শুনলেও মানুষের বুক কেঁপে ওঠে, সেখানকার জেল সুপারিনটেন্ডেন্ট পদে চাকরির ইন্টারভিউতে সুনীল কুমার গুপ্তার মতো ছোটোখাটো গোবেচারা মানুষকে দেখে ইন্টারভিউ বোর্ডের কর্মকর্তারা অবাকই হন। কিন্তু সুনীল ইন্টারভিউ বোর্ডে পাশ করে বেরিয়ে যায় আর সোজা পৌঁছে যায় তিহাড় জেলে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে। কিন্তু সেই জেলের জেলার তাকে দেখেই বলে দেয় এ চাকরি সে করতে পারবে না। সুনীলের জন্য চাকরিটা খুব দরকার ছিল, কারণ মধ্যবিত্ত পরিবারে আয় রোজগার করার তেমন কেউ নেই। হতাশ সুনীল জেলখানার অফিস রুমে বসেছিল। তখনই তার সামনে আসে স্যুটেড বুটেড হ্যান্ডসাম এক ব্যক্তি, যিনি হিন্দি জানেন না, ইংলিশে কথা বলেন। তিনি সুনীলকে বলেন, আমি তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপ্রুভ করিয়ে দিচ্ছি, বসো। কিছুক্ষণ পরে তিনি অ্যাপ্রুভাল নিয়ে আসেন। সুনীল ভাবে তিনি নিশ্চয়ই কোনো বড় অফিসার। সুনীল কুমার গুপ্তা তিহাড় জেলে ডিএসপি তোমারের আন্ডারে শুরু করে তার চাকরি জীবন। জেলখানায় ঢুকেই সে জানতে পারে তার অ্যাপয়েন্টমেন্ট যে করিয়ে দিয়েছিল সে কোনো অফিসার নয়, ৯০ দশকের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের একজন, চার্লস শোভরাজ। ডিএসপি তোমার সুনীল এবং তার ২ নতুন সহকর্মীকে জেলখানা ঘুরিয়ে দেখায়। প্রথম দিনই ঘটে এক অদ্ভুত ঘটনা। জেলখানায় সাপ দেখা গেলে কোনো কয়েদি যদি ধরে মারতে পারে তার ১৫ দিনের সাজা মাফ হয়ে যায়। জেলখানায় একটা সাপ দেখা দিয়েছিল, সেটাকে ধরে টানাটানি করতে করতে ছিঁড়ে ২ অংশ নিয়ে ২জন কয়েদি মারামারি করতে লাগলো। দুজনই বলছে এই সাপ সে মেরেছে। কে সত্য বলছে সেটা খুঁজে বের করার দায়িত্ব দেয়া হলো সুনীলকে। সেটা বের করতে গিয়ে সুনীল জেলখানার গ্যাং কালচার, ভেতরকার রাজনীতি, জেলখানার ভয়ঙ্কর সব অভিজ্ঞতা এসবের সাথে পরিচয় হচ্ছিল এবং এসবের মধ্য দিয়ে প্রথম পর্বে শেষ হয়। দ্বিতীয় পর্বটির নাম গ্যালোস। সেই পর্বে দেখা যায় জেলে একটি ব্ল্যাক ওয়ারেন্ট এসেছে। ব্ল্যাক ওয়ারেন্টের মানে হলো মৃত্যুদণ্ড। সেই সময়কার নৃশংসতম এক হত্যাকাণ্ডের ২ আসামি রাঙ্গা ও বিল্লার নাম অনেকে আজও মনে রেখেছে। তাদেরই ব্ল্যাক ওয়ারেন্ট এসেছিল সেই সময় জেলে। এর মধ্যে জেলে নতুন এসপি আসেন। সুনীল ছোটোখাটো গোবেচারা একটা ছেলে। তার মধ্যে জেলের ভিতরে যেসব কায়দা কানুন বা এক কথায় করাপশন বলা যায়, সেগুলোর বিরুদ্ধে এরই মধ্যে ২-১টা কথাও বলা শুরু করেছে সুনীল। তাই নতুন এসপি তাকে ডেকে পাঠায়। সুনীল বলে, রাঙ্গা বিল্লার মতো হাই প্রোফাইল কেসে মিডিয়া ফেস করার জন্য তো একজন চৌকস কাউকে দরকার, বাহুবলই সব নয়। ব্যাস, এসপি সাহেব বুঝে যায় সুনীলের মধ্যে কিছু তো আছে। রাঙ্গা বিল্লার ব্ল্যাক ওয়ারেন্টের সব দায়িত্ব দেওয়া হয় সুনীলকে। রাঙ্গা বিল্লার ফাঁসিকে কেন্দ্র করে পুরো জেলের সিকিউরিটি টাইট করা হয়। সুনীল যায় রাঙ্গা বিল্লার সাথে দেখা করতে। এই প্রথম ফাঁসির আসামিকে দেখছে সে। তাদের ব্যবহার, তাদের কথা বলার ভঙ্গি, সব কিছুতে কেমন অদ্ভুত একটা লক্ষণ ছিল যা সুনীলকে অস্থির করে তোলে। বিল্লা সুনীলকে দেখেই ডুকরে কেঁদে ওঠে। সুনীল এসব সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসে। কালু ও ফকিরা নামে ২ বিশেষ জল্লাদকে আনা হয় রাঙ্গা বিল্লার ফাঁসির জন্য। এদিকে ফাঁসির মঞ্চ ঝেড়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। ফাঁসির মঞ্চ দেখেও বেশ ঘাবড়ে যায় সুনীল। এদিকে সে সময়কার শীর্ষ সাংবাদিক প্রতিভা সিং, যার নাম শুনলেই সবাই ভয় পেত, সে আসে জেলে রাঙ্গা বিল্লার ব্যাপারে নিউজ করতে। তাকে হ্যান্ডেল করার দায়িত্বও সুনীলের। সুনীল খুব কায়দা করেই সেটা করার চেষ্টা করে। এখানে এসে বোঝা যায় সুনীল আসলে মানসিকভাবে এতটাও দুর্বল না। হি ক্যান প্লে ইট ওয়েল। এদিকে এই পর্বে সুনীলের জেলে আরেকটা অধ্যায় দেখানো হয়, যেটাও বেশ ইন্টারেস্টিং। জেলখানার টিএনটিতে একটা রং নাম্বারে কল আসে। কেউ একবার ভুলেও জেলখানার নাম্বারে ডায়াল করলে দ্বিতীয়বার আর কল করার সাহস করবে না। কিন্তু মোবাইলে সেই মেয়েটার সাথে নিয়মিত কথা হতে থাকে সুনীলের। সে বারবার ফোন করতে থাকে। এই পর্বেই দেখানো হয় রাঙ্গা বিল্লা কিভাবে ১৬ বছর বয়সী গীতা আর ১৪ বছর বয়সী সঞ্জয়কে নির্মমভাবে হত্যা করে। যা জানার পর সুনীলের মন থেকেও এই ব্ল্যাক ওয়ারেন্টের ব্যাপারে দ্বিধা ধীরে ধীরে কেটে যেতে থাকে। একদিকে জীবনে প্রথম ফাঁসি, তাও আবার ২ জনে। অন্যদিকে সুনীলের বাড়ির লোকেরাও তাকে বলতে থাকে এত রাফ অ্যান্ড টাফ চাকরি সুনীলের জন্য না। সব মিলে খুব অস্থির সময় পার করছিল সুনীল। ফাঁসির আগের দিন
রাঙ্গা বিল্লাকে তাদের ফাঁসির খবর জানানোর জন্য সুনীল যায়। তখন রাঙ্গা বলে, আমার লাশ আমার পরিবার নিতে এলে বলবেন আমি একদম কাঁদছিলাম না। ওদিকে বিল্লা হাও মাও করে কেঁদেই যাচ্ছিল। এই সব কিছু সুনীলের মনে গভীর ছাপ ফেলে। ওদিকে ফাঁসির আগের রাতে প্রতিভা সিং আসে রাঙ্গা বিল্লার সাথে কথা বলতে। সেটাও খুব প্রফেশনালি হ্যান্ডেল করে সুনীল। অবশেষে ফাঁসির মুহূর্ত আসে। বিল্লা ফাঁসিতে ঝুলেই মারা যায়, কিন্তু 2 ঘন্টা ধরে ফাঁসির দড়িতে ঝুলে থাকার পরও রাঙ্গা মরে না। এসপি ডিএসপি সবাই হয়রান হয়ে যায়। শেষ পর্যন্ত একজন কনস্টেবলকে রাঙ্গার পা ধরে ঝুলে থাকতে বলে যাতে রাঙ্গার জানটা বেরিয়ে যায়। এসব দেখে সুনীল নিজেকে আর ধরে রাখতে পারে না, চলে আসে সেখান থেকে। বমি করতে থাকে হড়হড় করে। পরদিন ঠিকই সে প্রেসের সামনে এসে রাঙ্গা বিল্লার ফাঁসির সার্বিক অবস্থা জানায়, যেখান থেকে দর্শক আসলে বুঝতে পারে সুনীলকে যতটা দুর্বল মনে হয় আসলে সে ততটা দুর্বল না, এবং রাঙ্গা বিল্লার ফাঁসির মধ্য দিয়েই দ্বিতীয় পর্বে শেষ হয়। 3 নম্বর পর্ব অর্থাৎ মাচোতে দেখা যায় স্টুডেন্ট প্রোটেস্টে তুলে আনা প্রায় 300 শিক্ষার্থীর মধ্যে 180 জন তিহারের মতো হাই সিকিউর জেল থেকে পালিয়ে যায় অবিশ্বাস্যভাবে। সুনীলের সাথে আরও যে 2 জেইলার যোগদান করেছিলেন, দাইয়া আর মাঙ্গা, তাদের দুজনের সাথেই সুনীলের বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে। প্রোটেস্টে গ্রেফতার করা ছাত্রছাত্রীদের আনার পর থেকেই জেলখানায় উত্তম মধ্যম শুরু করে তারা। কথায় কথায় বইয়ের ভাষা বলে। দাইয়া তো গালিগালাজে পারদর্শী। সে কিছুটা থামানোর চেষ্টা করে, কিন্তু সুনীলের সমস্যা একটাই, সে গালি দিতে পারে না। জেলখানায় কর্মরত থেকে গালি দিতে না পারা সেখানকার জন্য অনেক বড় দুর্বলতা। দাইয়া সুনীলকে গালি শেখানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এই পর্বটিতে জেলখানার মজার কিছু দিকই মূলত দেখানো হয়েছে। স্টুডেন্টরা পালানোর পর থেকে পুরো জেলের সিকিউরিটি 3 গুণ বাড়ানো হয়। জেলের ইন্টারনাল গ্যাংগুলোকে সাবধান করা হয়, এবং অনেক কাঠখড় পোহানোর পর তারা আবিষ্কার করে সেই সময়কার ভিজিটরদের হাতে একটা সিল দেয়া হতো। সময়টা ছিল গরমের, সবার শরীরই ঘামতো। সেই সুযোগই নেয় ছাত্রছাত্রীরা। তাদের সাথে যারা দেখা করতে আসে তাদের হাতের সিল নিয়ে নিজের হাতে চাপ দিয়ে লাগিয়ে নিত। এই পর্বে আরও কিছু কয়েদির নির্মম ঘটনা দেখানো হয় চার্লস শোভরাজের জেলের ভেতরকার রাজকীয় জীবন। গিজার থেকে শুরু করে কি নেই তার সেলে। টাকা থাকলে জেলখানাকেও যে স্বর্গ বানানো যায় তাই দেখানো হয়েছে ব্ল্যাক ওয়ারেন্টের 3 নম্বর পর্বে। ব্ল্যাক ওয়ারেন্টের 4 নম্বর পর্ব অর্থাৎ 3 প্লেয়ারে সিরিজের খুব গুরুত্বপূর্ণ মোড় দেখতে পাই আমরা। জেলখানার ভেতরে অনেকগুলো গ্যাং থাকে যারা ভেতরে থেকেও নানা অপকর্ম চালিয়ে যায়, এবং এই গ্যাংগুলোর নিজেদের ভেতরেও ভয়ঙ্কর দ্বন্দ্ব দেখা যায়। তিহারের একটি গ্যাংয়ের সদস্য আরেক গ্যাংয়ের ড্রাগস চুরি করা শুরু করে, যেসব ড্রাগস তারা জেলখানার ভেতরের কয়েদিদের কাছেই বিক্রি করত। এদিকে জেলখানার এসপি মুখোপাধ্যায়ের স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যায় সুনীলের সহকর্মী ও বন্ধু দাইয়া। এসপি সাহেব কিছুটা সন্দেহ করছিলেন, কিন্তু সেই মানুষটা দাইয়াই কিনা এসপি সাহেব তখনও জানতেন না। এদিকে ড্রাগসের বিজনেস নিয়ে জেলের ভেতরে 2 গ্যাংয়ের ভেতরে তুমুল হাতাহাতি হয়, এমনকি একজন কয়েদি খুনও হয়। জেলখানায় এইসব গ্যাং যারা চালায় তারা শীর্ষ সন্ত্রাসী, এবং জেলখানার কর্মকর্তা বিশেষ করে ডিএসপির সাথে তাদের লেনদেনের সম্পর্ক ছিল। তাই ড্রাগসের ব্যবসা নিয়ে যখন ঝামেলা হয় তখন ডিএসপিকে রুলিং গ্যাং হুমকি দেয় যে তাদের ড্রাগস চুরি করেছে তাকে বের করতে হবে। ডিএসপি সাহেব সবচেয়ে বড় 2টি গ্যাংয়ের সাথে বসেন এবং সমঝোতা করার চেষ্টা করেন। এদিকে জেলের ভেতরে খুন হওয়াতে এসপি সাহেব ডিএসপি এবং অন্যান্যদের ওপর চাপ দিতে থাকে। সে সময় সুনীলের আরেক সহকর্মী ও বন্ধু মাঙ্গাতের বাড়িতেও কিছু সমস্যা দেখা যায়। সে ছুটি চাইতে আসে, কিন্তু এমন সময় ছুটি দেওয়া সম্ভব না বলে জানিয়ে দেয় ডিএসপি। এখানে মূলত একজন জেলারের জেল জীবন কতটা সংগ্রামের হতে পারে তা দেখানো হয়েছে। মাঙ্গাতকে ছুটি না দেওয়ার আরেকটা কারণ, ডিএসপি তোমার সুনীলকে ড্রাগসের মামলায় কোনো দায়িত্বে রাখতে চাননি, কারণ সুনীল কখনো জেলখানার না কোনো দুর্নীতি করতে চায়, না সেগুলোতে কোনো সাপোর্ট আছে তার। এদিকে সুনীলের সাথে তিহার জেলের রং নাম্বারে যার সাথে কথা হতো তার সাথে সুনীলের দেখা সাক্ষাৎ শুরু হয়। ধীরে ধীরে সম্পর্ক গভীর হতে থাকে। জেলখানার ভেতরে কয়েদিদের সেলে চিরুনি তল্লাশি চলতে থাকে, কিন্তু কারো কাছেই সেই চুরি যাওয়া ড্রাগস পাওয়া যায় না। জেলখানার উন্নতির জন্য এনজিও থেকে একটি মেয়েকে পাঠানো হয় কয়েদিদের উপর রিসার্চ করতে, এবং সেই মেয়েকে জেলখানা ঘুরে দেখানোর দায়িত্ব দেওয়া হয় খুন খার এক কয়েদিকে, যে খুন করেছিল বটে,
কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা ছিল চোখে পড়ার মতো। কথাবার্তা শুনেই তার মেধার পরিমাণ ধারণা করা যায়। সে সেই এনজিও কর্মীকে জিজ্ঞেস করে, আমাদের উপর রিসার্চ করতে এসেছেন? এটা কি চিড়িয়াখানা? আর আমরা কি এখানকার জন্তু? এই প্রশ্নের মাধ্যমে কয়েদিদের জেল জীবনের যে ভয়াবহ দুর্বিষহ জীবন কাটে তার একটা ধারণা দেয়া হয়। অন্যদিকে জেলখানার বহু পুরনো হিসাবরক্ষী সেহানির সাথে জেলখানার অনিয়ম নিয়ে প্রায় কথা হয় সুনীলের। সেও চায় জেলখানার উন্নতি হোক, দুর্নীতি কমুক। তাদের সম্পর্ক এতটাই ভালো হয়ে যায় যে সুনীল তার জন্য অ্যালট হওয়া কোয়ার্টার সেহানি সাহেবকে দিয়ে দেয়। কারণ এই বয়সে এত দূর থেকে চাকরিতে আসা সেহানি সাহেবের জন্য খুবই কষ্টকর ছিল। এবং এই পর্বে আমরা দেখতে পারি সুনীল এসপি সাহেবের বাড়িতে যে কোনো একটা কাজে গিয়ে দাইয়াকে এসপি সাহেবের স্ত্রীর সাথে দেখে ফেলে এবং জানতে পারে দাইয়ার সাথে তার পরকীয়া চলছে। কিন্তু দাইয়া যেহেতু তার বন্ধু, তাই এই ব্যাপারে সে এসপি সাহেবকে কিছুই জানান না। তবে দাইয়াকে সাবধানও করে। দাইয়া বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তার বিয়েতে জেলের সহকর্মী সবাই যায়, এমনকি এসপি সাহেবের স্ত্রীও। সেখানে দাইয়া সুনীলকে বলে এসপি সাহেবের স্ত্রীকে সামলাতে। সুনীল পুরো সময় তার সাথে কথা বলে, যা দেখে এসপি সাহেব সুনীলকেই সন্দেহ করে। সেই সন্দেহের জের ধরে এসপি সাহেব সুনীলকে চার্জ করে, এমনকি গায়ে হাতও তোলে। শেষ পর্যন্ত সুনীল দাইয়ার কথা বলে দেয়। এসপি সাহেব বদলি নিয়ে তার স্ত্রী সহ সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে এসপি সাহেবের স্ত্রী সবার সামনে দাইয়াকে জড়িয়ে ধরে তাদের অনৈতিক সম্পর্কের কথা সবাইকে জানান দিয়ে যায়। দাইয়া সুনীলের ওপর প্রচণ্ড রেগে যায় এসপি সাহেবকে তার নাম বলার জন্য। সেখান থেকে তাদের দুই বন্ধুর সম্পর্কে ফাটল ধরে, এমনকি মারামারি পর্যন্ত চলে যায়। এদিকে সুনীলের পরিবার তার জন্য পাত্রী দেখতে থাকে, কিন্তু যখনই পাত্রীপক্ষ শোনে পাত্র তিহার জেলের জেলার, তখনই আর আগায় না, যেটাও জেলারদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা দিক দেখায়। এবং এরই মধ্য দিয়ে চতুর্থ পর্বে শেষ হয়। পঞ্চম পর্ব অর্থাৎ প্রিজন ফুডের শুরুতেই আমরা দেখি 1973 সালে দিল্লিতে একজন ডাক্তারের স্ত্রী খুন হয়, যে খুনিদের ধরে আনা হয় জেলে। পরবর্তীতে জানা যায় সেই ডাক্তারই তার স্ত্রীকে খুন করিয়েছে, কিন্তু তাকে ফাঁসি না দিয়ে যে দুজনকে দিয়ে খুন করিয়েছে তাদের নামে ব্ল্যাক ওয়ারেন্ট আসে। সুনীলকে এগুলো খুবই ভাবায়। সে সিনিয়রদের সাথে কথাও বলে, কিন্তু কোনো লাভ হয় না। এমনকি একজন বড় উকিলের কাছেও যায় এই দুজনের ফাঁসির সাজা মওকুফ করানোর জন্য, কারণ আসল অপরাধী আরামে আছে আর এরা পেটের দায়ে খুন করে ফাঁসির সাজা পাবে, এটা সুনীল মেনে নিতে পারেনি। কিন্তু সেই উকিল সুনীলের সাহায্য করে না, বরং দুজন জুনিয়র উকিলকে ধরিয়ে দেয়, যারা অবশ্য সুনীলের সাহায্য করতে রাজি হয়। এছাড়া জেলের বহু আসামি ছিল যারা আন্ডার ট্রায়াল, শুধুমাত্র টাকার অভাবে কোর্টে ডেট ফেলতে পারে না বলে নিজেদের সাজার চেয়েও বেশি সময় ধরে তারা জেলের ভেতরে আছে বিনা কারণে। এদের জন্য সুনীল কিছু করতে চেয়েছিল, কিন্তু বড় অফিসারদের কানে এসব কথা গেলে তারা সুনীলকে দাবিয়ে রাখে, এমনকি তাকে দুর্নীতির দায়ে ফাঁসানোর চেষ্টাও করে। এদিকে ডিএসপি তোমারের পারিবারিক জীবন দেখানো হয় এই পর্বে। তার স্ত্রী এবং তিনি আলাদা থাকতেন, তাদের একটি কন্যা সন্তান রয়েছে। এই জেলখানায় দিনরাত থাকার কারণে স্ত্রীর সাথে সেপারেশন হয়ে যায় তার, কিন্তু মেয়েকে নিয়ে মাঝে মধ্যেই দুইজন একসাথে ঘুরতে যায়। তোমারের মাধ্যমে জেলারদের জীবনে জেলের নানা প্রভাবের একটি দিক দেখানো হয়। এদিকে জেলখানায় সেই ড্রাগস চোরকে খুঁজে পায় রুলিং গ্যাং। জ্বলন্ত তেলের মধ্যে সেই চোরের মুখ চেপে ধরে তারা, যে দৃশ্য ছিল হৃদয় বিদারক। সুনীল রং নাম্বারের সেই মেয়ের সাথে প্রায় দেখা সাক্ষাৎ করতে থাকে এবং এই সব কিছুর মধ্যে সেটাই সুনীলের একটুখানি স্বস্তির জায়গা। এদিকে সুনীলের বাড়ির নিচতলার এক ভাড়াটিয়া, যাকে সুনীল আন্টি বলে ডাকতেন, সে সুনীলের পেছনে পড়ে যায় জেলখানার খাবার একদিন তাকে এনে দিতে। কয়েকদিন বলতে বলতে একদিন নিজে সে জেলখানায় এসে প্রস্তুত হয়ে যায়। সুনীল অনেক বোঝানোর পর সে আসল কারণটা বলে। সে সময় একটা কথা প্রচলিত ছিল, কারো জন্মকুণ্ডলিতে জেলের খাবার লেখা থাকলে সে জেলে যাবেই, কিন্তু আগেই যদি সে জেলখানার খাবার খেয়ে ফেলে তাহলে সেই দোষ কেটে যাবে, তাকে আর জেলে যেতে হবে না। সুনীলের আন্টিও সেই জন্য সুনীলের পেছনে পড়েছিল। শেষ পর্যন্ত সুনীল তাকে জেলখানার ডাল রুটি এনে দেয়। এদিকে চার্লস শোভরাজ সুনীলকে বলে, তোমার সিনিয়ররা তোমাকে ফাঁসাতে চাইছে, শুধু শুধু জরিমানা করছে, আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা শোনো। সে সময় চার্লস শোভরাজ ছিল পুরো পৃথিবীর জন্য এক আতঙ্ক, কিন্তু সুনীল চার্লসকে মানা করে দেয়। ডিএসপি তোমার সুনীলকে বোঝায় জেলে থাকতে হলে কয়েদি গ্যাংদের সাথে হাত মিলিয়ে থাকতে হবে, নাহলে তারা মেরেও ফেলতে পারে। তাছাড়া জেলের রেশন কম্বল এগুলো বাইরে বিক্রি না করলে আমাদের সংসার চলবে কি করে। এসব নিয়ে ভাবতে ভাবতেই
সুনীলকে সেই দুইজনের ফাঁসিও দিতে হয়, যাদের বাঁচানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করেছিল। এই সব কিছু মানসিকভাবে সুনীলকে পীড়া দিতে থাকে, যার মধ্য দিয়ে 5 নম্বর পর্বে শেষ হয়। 6 নম্বর পর্ব অর্থাৎ দ্য ব্ল্যাঙ্কেটে আমরা দেখি জেলখানার কর্মকর্তারা বাইরে কম্বল পাচার করার কারণে জেলে কম্বল কম পড়ে যায়। ঠান্ডার কষ্ট সহ্য করতে না পেরে কয়েদিরা অনশন করে বসে। জেলাররা তাদের অনশন ভাঙার জন্য নানাভাবে টর্চার করে, কিন্তু কোনো লাভ হয় না। সুনীলের এসব সহ্যের বাইরে চলে যেতে থাকে। জেলে সেই পুরনো হিসাবরক্ষী শেহানি সাহেব কম্বলের হিসাবের কাগজপত্র বের করতে চায় এবং সুনীলকে সে কথা জানায়। সুনীল সায়ও দেয়। জেলখানার কয়েদিরা অনশন করতে করতে মরে যাওয়ার মতো অবস্থা হয়। এসবের প্রভাব পড়ে সুনীলের প্রেমেও। কথা কাটাকাটি থেকে কথাই বন্ধ হয়ে যায় তাদের। সুনীল তার বিশ্বস্ত কয়েদির কাছে খবর পায় জেলে বড় কিছু ঘটতে চলেছে। সে ডিএসপিকে জানিয়ে জেলের ফ্যাক্টরিতে রেড দেয় এবং হাতে নাতে অস্ত্র বানানোর সময় ধরে ফেলে কয়েকজন কয়েদিকে। সেখান থেকেই জেলাররা জেলের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। ডিএসপিরও কিছু করার ছিল না এখানে। গ্যাংগুলোর হাত থেকে জেলকে মুক্ত করতে শুরু করে তারা। সে সময় মকবুল ভাট, ভারতের অন্যতম আলোচিত টেররিস্টের নামে ব্ল্যাক ওয়ারেন্ট আসে। সেই ফাঁসির দায়িত্ব সুনীলের ওপর পড়ে এবং মকবুলের লাশ জেলের ভেতরেই দাফন করার সিদ্ধান্ত হয়, কারণ তার লাশ নিয়েও দাঙ্গা হতে পারে। এদিকে হিসাবরক্ষী শেহানি সাহেব জেলের কম্বলের গড়মিল খুঁজে বের করে। এসপি সাহেব তাকে ডেকে অপমান করে এবং হুমকি ধামকি দেয়। রাত নেমে আসে জেলে। একদিকে মকবুলের ফাঁসি কার্যকর করা হয়, অন্যদিকে জেলের অফিস ঘরে শেহানি সাহেবের ঝুলন্ত লাশ পাওয়া যায়। আত্মহত্যা নাকি হত্যা তা এক রহস্যই থেকে যায়, কিন্তু এই ঘটনা সুনীলকে খুব নাড়া দেয়। সুনীলকে এরপর হুমকিও দেওয়া হয় জেলের ভেতরকার কোনো রকম বিষয় নিয়ে সে যেন বেশি মাথা না ঘামায়। সুনীলকে ভয় এবং হতাশা চেপে ধরে। এরই মধ্যে দিয়ে শেষ হয় 6 নম্বর পর্ব। শেষ পর্ব অর্থাৎ ডাবল সেন্টেন্সের শুরুটা হয় মাঙ্গাত আর ডিএসপি তোমারের দ্বন্দ্ব দিয়ে। মাঙ্গাতকে জেল ডিউটি থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় যাতে শিখ সম্প্রদায়ের যে গ্যাং জেলে ছিল তাদেরকে দাবিয়ে রাখা যায়, কারণ মাঙ্গাত ছিল শিখ সম্প্রদায়। এটা নিয়ে মাঙ্গাত আর ডিএসপির তর্কাতর্কি হয়। এদিকে জেলখানায় ড্রাগস নিয়ে দুই গ্যাংয়ের আবার কোন্দল শুরু হয় এবং আবার একজন খুন হয়। সেই কোন্দল থামাতে গিয়ে সুনীল, দাইয়া এবং মাঙ্গাত কয়েদিদের হাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ডিএসপি গ্যাং লিডারের সাথে বসে এবং তাদেরকে সাবধান করে জেলের অফিসারদের গায়ে হাত না দিতে, এবং সে সিদ্ধান্ত নেয় আর কয়েদি গ্যাংদের হাতে অসহায় হয়ে থাকবে না। ডিএসপি তোমার, সুনীল, দাইয়া, মাঙ্গাত সবাই মিলে জেলের নিয়মকানুন বাড়িয়ে দেয়, কড়া নজর রাখে সবার ওপর। দুর্নীতি থেকে সরে এসে জেলকে সুশৃঙ্খল করতে শুরু করে। এমন ক্রুশাল সময়ে চার্লস চোপড়াজ আদালতে পিটিশন করে তার সাথে কেউ দেখা করতে এলে তাকে যেন ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়। অথচ সুনীল এবং তার টিম সকল ধরনের ভিআইপি ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছিল। এ নিয়ে সুনীলের সাথে চার্লসের বাগবিতণ্ডা হয়। এদিকে ডিএসপি তোমার এবং তার মেয়ের ওপর হামলা হয় জেলের বাইরে। জেলের ভেতরে নিয়মকানুন কড়া করার কারণে কয়েদিরাই তাদের বাইরের সঙ্গীদের সাথে হাত মিলিয়ে এ কাজ করায়। এতে সুনীল এবং তার পুরো টিম নড়ে বসে। মাঙ্গাত তোমারের সাথে রাগ করে চলে গিয়েছিল, তাকে আবার ফিরিয়ে আনা হয়। সুনীল এবং তার পুরো টিম এবার কয়েদিদের উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে। জেলের সব গ্যাংগুলোকে ভেঙে দেওয়া হয় এবং সব কয়েদিকে এক কাতারে আনা হয়। এদিকে ডিএসপি তোমারও নিজের সন্তানের ওপর হামলার পর থেকে সব দুর্নীতি থেকে সরে আসে। সবাই একসাথে মিলে তিহার জেলের চেহারাই বদলে দেয়। সব কিছু ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু চার্লস চোপড়াজ শেষ চালটা চালে। তার জন্মদিন উপলক্ষে সে জেলের সবাইকে মিষ্টিমুখ করাতে চায়। সেই মিষ্টিতে অবশ্যই ঘুমের ওষুধ মেলানো ছিল। জেলের সবাই যখন ঘুমে, বেশ স্বাচ্ছন্দ্যে চার্লস চোপড়াজ তিহার জেল থেকে পালিয়ে যায় এবং এইখানেই এই সিরিজের সমাপ্তি হয়। ধারণা করা হচ্ছে এই সিরিজের দ্বিতীয় পর্ব আসবে। টান টান উত্তেজনা এবং সত্য ঘটনার উপর অবলম্বন করে নির্মিত এই সিরিজ এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।